ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে অভিবাসন কর্মকর্তা বা আইস এজেন্টদের সাথে সহিংস সংঘর্ষের ঘটনাগুলো এখন থেকে আর তদন্ত করবে না এফবিআই। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ এই গোপন মেমোর তথ্য উঠে আসতেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যদিও বিচার বিভাগ দাবি করেছে নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি। আরও জানাচ্ছেন মীর আমিরুল আলম। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্মকর্তাদের জবাবদিহিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রশাসনের এক অভ্যন্তরীণ নির্দেশনা। নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ এক বার্তায় এফবিআই এজেন্টদের জানিয়ে দেওয়া হয়েছে তারা আর আইস কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তাদের জড়িত থাকার সংঘর্ষের ঘটনাগুলো তদন্ত করবে না। সাধারণত কোনো অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ কিংবা অনিয়মের অভিযোগ উঠলে এফবিআইয়ের স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হতো। তবে হঠাৎ করে এফবিআইকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের অধীনস্থ আইস এজেন্টদের উপর নজরদারি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বডি ক্যামেরা না থাকা আইস কর্মকর্তাদের গুলিতে এক সপ্তাহের ব্যবধানে 2 জন অভিবাসী প্রাণ হারান। এর মধ্যে একটি ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানোর দাবি করে প্রশাসন। কিন্তু ঘটনার পরপরই এফবিআইয়ের তদন্ত বন্ধ করার এমন সিদ্ধান্ত নিরপেক্ষ বিচার পাওয়া নিয়ে তুলে দিয়েছে বড় প্রশ্ন। অবশ্য তথ্য প্রকাশ্যে আসতেই এক যৌথ বিবৃতি দিয়ে বিতর্কের আগুন নেভানোর চেষ্টা করছে মার্কিন বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তাদের দাবি এফবিআইয়ের তদন্ত নীতিমালায় কোনো পরিবর্তন আসেনি এবং তারা আগের নিয়মেই সরকারি কর্মকর্তাদের সাথে জড়িত সংঘর্ষের ঘটনাগুলো তদন্ত চালিয়ে যাবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত রয়েছে প্রকৃতি এবং আবহাওয়ার চরম রূপ। ভারী বৃষ্টিপাত, ধ্বংসাত্মক ঝড় এবং আকস্মিক বন্যায় দেশটিতে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। একই সাথে নর্থ ক্যারোলাইনা থেকে শুরু করে সাউথ ওয়েস্ট পর্যন্ত নতুন করে ভয়াবহ প্লাবনের আশঙ্কা রয়েছে। 1000-এরও বেশি ফ্লাইট বাতিল করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেখুন জাকিয়া আক্তারের রিপোর্টটি। কোথাও থমকে গেছে গাড়ি, কোথাও আবার চোখের সামনে ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক বসতবাড়ি। প্রকৃতির এই নির্মম আচরণের মুখোমুখি এখন পুরো যুক্তরাষ্ট্র। সাউদার্ন ভার্জিনিয়া থেকে শুরু হয়ে নর্দার্ন জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সাথে তাণ্ডব চালাচ্ছে তীব্র বজ্রঝড়। নিউ ইয়র্কের প্রধান সড়কগুলো ইতিমধ্যে সাগরের রূপ নেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিরূপ আবহাওয়ার কারণে রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে 1000-এরও বেশি বিমান উড্ডয়ন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ডাকোটা, ওয়েস্টার্ন মিনেসোটা ও সাউথ ওয়েস্টে প্রতি ঘন্টায় 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে ওই অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা হওয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক এই আকস্মিক বন্যায় ইউটা, অ্যারিজোনা ও টেক্সাসে অন্তত 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ইউটার এক জাতীয় উদ্যানে পরিবারসহ ঘুরতে গিয়ে পাহাড়ি ঢালে ভেসে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা, তার স্ত্রী ও 3 সন্তান। একদিকে যখন থই থই পানি, ঠিক তখনই আমেরিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হানা দিয়েছে তীব্র দাবদাহ। কানসাস সহ বেশ কিছু স্টেটে তাপমাত্রা অনুভূত হচ্ছে 100 থেকে 110 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে সেখানে তৈরি হতে পারে স্বাস্থ্য ঝুঁকি। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ুর এই বিরূপ প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। সিটি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে এখন পর্যন্ত অন্তত 74 জনের দেহে এই রোগ শনাক্ত হয়েছে এবং 8 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাতাসের প্রসেস করা পানি কণা কিংবা দূষিত পানি পানের মাধ্যমে ফুসফুসে লিজিওনেলা ব্যাকটেরিয়া প্রবেশের ফলেই এই মারাত্মক নিউমোনিয়া রোগ সৃষ্টি হয়। সাধারণ উষ্ণ পানি কিংবা ভবনে কুলিং টাওয়ার ও ওয়াটার সাপ্লাই এই ব্যাকটেরিয়া জন্মে থাকে। স্বাস্থ্য কর্মকর্তারা
অধিবাসীদের ফ্লুর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বেশিরভাগ রোগী সুস্থ হন, তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য এটি প্রাণঘাতী হতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত NYPD কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ব্রঙ্কসে একটি সড়কের নাম তার নামে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সাউন্ড ভিউ এলাকায় ইস্ট 172তম স্ট্রিট ও বিচ এভিনিউর সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, স্বজন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা ট্রিস, সহকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন। কমিশনার ট্রিস বলেন, দিদারুল ইসলাম শুধু একজন সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্বামী, পিতা ও কমিউনিটির আদর্শ সদস্য। তার নাম এখন নিউ ইয়র্কের ইতিহাসের স্থায়ী অংশ হয়ে থাকবে। দিদারুল ইসলাম 2025 সালের 28 জুলাই ম্যানহাটনের 345 পার্ক এভিনিউ ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করে বন্দুকধারী সেন্ট ডেভন তামুরার গুলিতে নিহত হন। হামলায় মোট 4 জন নিরীহ মানুষ নিহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করে। তদন্তে জানা যায়, সে ন্যাশনাল ফুটবল লিগ NFL-কে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল এবং দীর্ঘদিন ধরে ক্রনিক ট্রমাটিক এনসেফেলোপ্যাথি রোগে আক্রান্ত হয় বিশ্বাস পোষণ করছিল, যা পরে ময়নাতদন্তে নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্রে 2টি আলাদা জায়গায় নাইট ক্লাব এবং বিনোদন এলাকায় বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে অন্তত 19 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে অ্যারিজোনার টুকসন শহরে একটি ব্যস্ত বিনোদন এলাকায় এক বন্দুকধারী গুলি চালালে 9 জন গুরুতর আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও আহত হয়। প্রাথমিক তদন্তে দুই পক্ষের সংঘর্ষ থেকে এই ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে একই রাতে মিনেসোটার মিনিয়াপলিসের একটি নাইট ক্লাবের বাইরে অনাকাঙ্ক্ষিত গোলাগুলিতে আরও 9 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজের 3 সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক নারীর বিচার শুরু হয়েছে। অভিযুক্ত আইনজীবী দাবি করেছেন, ঘটনার সময় তিনি এমন গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছিলেন যে তাকে ফৌজদারি দায়ে দোষী হিসাবে গণ্য করা উচিত নয়। অভিযুক্ত নারীর বিরুদ্ধে 2023 সালের জানুয়ারিতে তার 3 সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে। পরে তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং মানসিক অসুস্থতার ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে প্রসিকিউশন বলছে হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং অভিযুক্ত তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ছিলেন। মামলাটি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিচার কাজ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগে নিউ ইয়র্কে ওয়াচ পার্টির আয়োজন করে আর্জেন্টিনার সমর্থকরা। তবে ফাইনালে প্রত্যাশিত ছন্দে খেলতে না পারায় হতাশ আর্জেন্টিনা ভক্তরা। অন্যদিকে শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্পেনের সমর্থকরা। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন তানভীর আহমেদ। নিউ ইয়র্কের ম্যানহাটনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাডসন ইয়ার্ডস ও টাইমস স্কোয়ার সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন ফুটবল প্রেমীরা। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও ছিল বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসব মুখর পরিবেশ। কমিউনিটি অ্যাক্টিভিস্টদের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে খেলা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিশিষ্ট ব্যবসায়ী রায়ন শাহনেওয়াজ ও তার প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ওয়াচ পার্টির আয়োজন করা হয়। একই সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করেন 100-রও বেশি দর্শক। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আপনারা যারা এখানে আসছেন এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আসছেন আমাদের সাথে। এছাড়া ডেমোক্রেটিক নেতা অ্যাটর্নি মঈন চৌধুরীর উদ্যোগেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিশ্বকাপের উন্মাদনায় মাতেন নানা বয়সী মানুষ। আমরা চাই সম্প্রীতি, ফুটবল খেলার মাধ্যমে আমরা পুরা কমিউনিটি ঐক্যবদ্ধ থাকতে পারবো, বিশ্ব ঐক্যবদ্ধ থাকবো, এটা আমাদের প্রত্যাশা। তবে ফাইনালে নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিতে না পারায় হতাশ আর্জেন্টিনা ভক্তরা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে মনটা একটু খারাপ, তবে স্পেন জিতে ভালো লাগছে, কারণ ওরা সুন্দর খেলছে, ওরা বিশ্বকাপ পাওয়া এটা ডিজার্ভ। আর্জেন্টিনার উপরে চাপ ছিল, ভীষণ চাপ ছিল, যার কারণে তার মনোবল ভেঙে গেছিল, এই হলো ব্যাপারটা।
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্পেনের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা। তানভীর আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন স্পেন 16 বছর পর উদ্ধার করল ট্রফি। খেলা দেখে শুরু থেকেই স্পেনের জয়ে নিউ জার্সি আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ উল্লাসের কমতি ছিল না, জানাচ্ছেন সুব্রত চৌধুরী। লা ফুয়েন্তের স্পেন যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ল স্পেন। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা। আজকের খেলা আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমরা ভীষণ দুঃখিত। আর্জেন্টিনার পরাজয়ে আমরা খুব হতাশ। আর্জেন্টিনা হেরে যাওয়াতে আমরা অত্যন্ত দুঃখিত। দ্বিতীয়বারের মতো স্পেন এবারও আমাদেরকে সুন্দর খেলা উপহার দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। বাংলাদেশ সাউথ জার্সির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর্জেন্টিনা জিততে পারেনি, তার জন্য কষ্ট নেই, কারণ এতদূর পর্যন্ত আর্জেন্টিনা এসেছে, এটা আমাদের অনেক চাওয়া। স্পেনের সমর্থকরা আশা প্রকাশ করেন স্পেনের এই জয়যাত্রা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে এবং আগামী বিশ্বকাপও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে দলটি। স্পেন বিশ্ব ফুটবলের নতুন রাজা হওয়ায় তাদের সমর্থকরা দারুণ খুশি। তারা অপেক্ষা করবেন পরবর্তী 4টি বছরের জন্য এবং আশায় বুক বাঁধবেন আগামী বিশ্বকাপও স্পেন আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমি, এই স্লোগানকে সামনে রেখে 25 ও 26শে জুলাই হতে যাচ্ছে 17তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল 2026। এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী সহ শীর্ষ নেতারা উৎসবের বিভিন্ন দিক, পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, মিশিগানের ওয়ারেন সিটি স্কোয়ারে দুদিনব্যাপী এই বর্ণিল আয়োজনে দেশ ও বিদেশের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। দর্শকদের জন্য থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। বাংলাদেশ আমেরিকান এই সবচেয়ে বড় জনসমাগমে বাঙালিয়ানা ছড়িয়ে দিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে 25 এবং 26 তারিখ সিটি অফ ওয়ারেনের সামনে। এতে সঙ্গীত পরিবেশন করবেন দিলশাদ নাহার, কণা, বাউল কালামিয়া, মুজা, অনিকরাজ, অপুর রহমান সহ স্থানীয় নর্থ আমেরিকা এবং মিশিগানের শিল্পীবৃন্দ।